আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ের উপর সাংবাদিকদের ব্রিফিং করার সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে গতকাল যমুনায় তারেক রহমান সপরিবারে ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন এবং তিনি বলেছিলেন এটি একটি সৌজন্য সাক্ষাৎ, এটি কোনো রাজনৈতিক সাক্ষাৎ নয়। গতকাল ছিল ভারতের সেনা দিবস। 1949 সালের 15ই জানুয়ারি ব্রিটিশ আর্মির যিনি প্রধান ছিলেন, চিফ ইন কমান্ডার, তিনি ভারতীয় সেনাপ্রধানের কাছে দায়িত্বভার অর্পণ করেছিলেন। সেই দিনটি ভারত উদযাপন করে ভারতীয় সেনা দিবস উপলক্ষে এবং সেই উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং সেই অনুষ্ঠানে তারেক রহমান গিয়েছিলেন। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা চেয়েছিলেন তারেক রহমান যেন ভারতের সেই অনুষ্ঠানে না যায়, সুতরাং তারা এমনভাবে তারেক রহমানকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে ওই সময়টায় পড়ে এবং তারেক রহমান যেন ভারতের অনুষ্ঠানটি বাদ দিয়ে যমুনায় আসে। অনেকেই বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে ডক্টর ইউনূসের সাথে সরাসরি দেখা হয়নি, তাই তিনি সৌজন্য সাক্ষাৎ করবার জন্য একটা আকাঙ্ক্ষা জানিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে যমুনা থেকে ডক্টর ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। তারেক রহমান নিজে যাননি, এখানে ডক্টর ইউনূস তাকে নিয়ে গেছেন এবং সেই আলোচনায় কি হয়েছে সেটি নিয়ে আপনারা জানেন যে গতকাল আমেরিকার দুজন সাবেক রাষ্ট্রদূত যারা ট্রাম্প প্রশাসনে কাজ করেছেন, আমি কাল নামও বলেছি, সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ মর্স ঠ্যান। তারেক রহমান 7টার দিকে যমুনায় পৌঁছেন, ভারতের সেই অনুষ্ঠানটি অ্যাটেন্ড করে তারপর তিনি যমুনায় আসেন এবং তিনি তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যান এবং ডক্টর ইউনূসের ছোট মেয়ে দিনা ইউনূস তিনিও সেখানে ছিলেন। কিন্তু 7টা 6 পৌঁছেন, 7টা 18 থেকে 7টা 40 ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কেউ ছিল না এবং সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডক্টর আসিফ নজরুল যে বলেছিলেন এটি সৌজন্য সাক্ষাৎ, সেটি আসলে সত্য নয়। ওই একান্ত বৈঠকে তাদের ভেতরে আসলে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। ওই যে ডক্টর ইউনূস বলেছেন যে আগের দিন যে দুজন সাবেক মার্কিন কূটনীতিকের নাম বললাম তাদের সাথে কি কি আলোচনা হয়েছে সেটি তারেক রহমানকে ইনফর্ম করেছেন এবং সেই আলোচনায় সেখানে মার্কিন দুই সাবেক কূটনীতিক ডক্টর ইউনূসকে বলেছেন যে বর্তমানে যে ডক্টর ইউনূসের সরকারটি বাংলাদেশে রয়েছে সেটি আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত একটি সরকার এবং পুরো দেশটাকে তারা জঙ্গিদের হাতে তুলে দিয়েছে, এটি কিন্তু ডক্টর ইউনূসকে স্পষ্ট বলেছে। এবং তারা ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছে যে এই ইউনূসের সরকারের কি আসলেই একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করবার মতো সক্ষমতা আছে কি না, এবং তারা 12ই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসের নির্বাচন করবার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তারা কিন্তু এই নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি করার পক্ষে না, কারণ ইউনূসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এবং তারা বলেছে যে সবাইকে না নিয়ে, এই কাউকে বাদ দিয়ে কাউকে নিয়ে যদি একটি নির্বাচন করা হয় তাহলে সেটি আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য হবে না। তারা স্পষ্ট বলেছে যে 16টি ইস্যুর মানদণ্ডে আগামী 12ই ফেব্রুয়ারি যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে প্রশ্নবিদ্ধ নির্বাচন। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে তিনি এই নির্বাচন করবেনই, তিনি আর কারো কথা শুনবেন না এবং তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত এবং আমেরিকার পক্ষ থেকে তার উপরে ভীষণ চাপ প্রয়োগ করা হচ্ছে এই ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। এবং ডক্টর ইউনূস এটাও বলেন যে এখন আমার উপরে চাপ আসছে, এই চাপগুলো ভবিষ্যতে তোমার উপরেও আসবে। এর এর বাইরে নির্বাচনকে ঘিরে ডক্টর ইউনূস এই মার্কিন দুই কূটনীতিককে বলেন যে নির্বাচনকে ঘিরে যেভাবে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন চলছে তা কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারছেন না এবং এটি কন্ট্রোলের ব্যাপারে তারা মার্কিন কর্তৃপক্ষের
সহায়তা চান। এবং ডক্টর ইউনূসের কাছে গতকাল এই মার্কিন দুই সাবেক কূটনীতিক কিন্তু 4 পৃষ্ঠার একটি গোয়েন্দা রিপোর্ট হস্তান্তর করে। সেখানে বাংলাদেশের জঙ্গি তৎপরতার বিস্তারিত আছে এবং আপনারা একটা জিনিস হয়তো জানেন, এটা একটু পুরনো খবর কিন্তু আমি একটু আবার ঝালাই করতে চাচ্ছি যে 2016 সালে যখন হিলারি ক্লিন্টন নির্বাচন করেছিলেন, তখন ডক্টর ইউনূস তার পক্ষে কাজ করেছিলেন, তার নির্বাচনী ফান্ডে ডোনেট করেছিলেন, ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেট করেছিলেন। তো এই সব বিষয় নিয়ে কিন্তু ট্রাম্প প্রশাসন নতুন করে তদন্ত করার কথা আমরা শুনেছি এবং সেটি তারা শুরু করেছে। তারা গ্রামীণ আমেরিকার ফান্ডিং সোর্স এগুলো তারা জানতে চায়। ইউনূস যখন হিলারি ক্লিন্টন হেরে যায় তখন ট্রাম্প সম্পর্কে খুব আপত্তিকর একটা মন্তব্য করেছিলেন এবং ট্রাম্পের কিন্তু সেটা ভোলেন নাই। এছাড়াও এই ইউনূসের সাথে জর্জ সরোসের কি সম্পর্ক, এই সব বিষয় নিয়ে কিন্তু আমেরিকায় এক নতুন করে তদন্ত শুরু হয়েছে। তো এই অবস্থায় আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মধ্যে ইউনূস কতখানি মানে তার এই গোয়ার্তুমি যিনি দেখাচ্ছে এবং এই দুই পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি আসলে কি করতে পারবেন সেটা একটা প্রশ্ন। এবং বাংলাদেশের মাঠ থেকে আমরা যে রিপোর্টটা পাচ্ছি তাতে নির্বাচনের তেমন কোনো পরিবেশ নেই এবং তারাও বিশ্বাস করেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আমার কিছু পরিচিত লোক আছে, ব্যবসায়ী আছে, যারা বর্তমান সরকারের আমলে ব্যবসা করছেন, বিভিন্ন উপদেষ্টাদের সাথে ব্যবসা করছেন। তো তারা আমাকে জানিয়েছেন যে তারা যখন উপদেষ্টাদের সাথে কথা বলেন তখন বলেন যে চিন্তা করেন না, ব্যবসা চালায় যান, আমরা আরো বেশ কিছুদিন আছি। তার মানে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে কি না এটা নিয়ে স্বয়ং উপদেষ্টাদের মধ্যেই কনফিউশন রয়েছে। এদিকে আপনারা আজকে মিডিয়ায় একটা খবর দেখেছেন যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে ভার্চুয়ালি টেলিফোনে তারেক রহমানের সাথে মিটিং করা হয়েছে এবং জামাতের শফিকুর রহমানের সাথে মিটিং করা হয়েছে। সেই টেলি বৈঠকে, ভার্চুয়াল বৈঠকে ইউএস বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার, এমিলি অ্যাশবি এরা ছিলেন। আর বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ছিলেন এবং তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়গুলো যিনি দেখেন মিস্টার হুমায়ুন কবির তিনিও ছিলেন। আবার এটির আগে সকালেই জামাতের ডক্টর শফিক এবং তার সাথে ছিলেন ইউকের জামাত ইসলামের মুখপাত্র প্রফেসর নাকিবুর রহমান। সেখানেও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডাল নিঞ্চ ছিলেন, ব্রেন্ডাল নিঞ্চ তারেক রহমানের সাথেও ছিলেন। এখানে বলা হচ্ছে যে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছেন। যে প্রেস রিলিজের যে ভাষাটা দেখলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে এই দুজনই সরকারের পক্ষের কেউ না, কিন্তু কেন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে এদের সাথে আলাপ করা হবে? শুধুই কি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছে নাকি আরো কিছু ছিল? ওই বৈঠকের সূত্রে আমি জেনেছি যে সেখানে এই যে ইমিগ্রেশন ভিসা নিয়ে যে কঠোরতা আরোপ করা হয়েছে সেটি নিয়ে বলা হয়েছে এবং বলা হয়েছে যে ভবিষ্যতে অন্যান্য ভিসার ব্যাপারেও আমেরিকা বাংলাদেশি আবেদনকারীদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখবে, এই জায়গাটা তাদের স্মরণ করিয়ে দিয়েছে। এছাড়া বাণিজ্যে এই যে ট্যারিফ এবং এনার্জি এসব বিষয়েও তাদের আলোচনা হয়েছে। সবচেয়ে অ্যালার্মিং যে আলোচনা হয়েছে, বলেছে যে বাংলাদেশে বর্তমানে যেভাবে জঙ্গিবাদের বাম্পার ফলন হচ্ছে তাতে খুব সহসাই বাংলাদেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকের উপরই মার্কিন স্যাংশন আসছে। এটি তারেক রহমান এবং ডক্টর শফিক দুজনকেই এই মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ অ্যান অ্যালার্মিং থিং। সো এই বর্তমানে ইউনূসের 17 মাসের পারফরমেন্স, নির্বাচন নিয়ে তার যে একটা পাতানো খেলা, এটা সবাই মোটামুটি জানে যে এই নির্বাচন কি হচ্ছে, যদি হয় তাহলে সেটি নিয়ে পরে আলাপ করব। সো আমেরিকা এবং এই ভারতের প্রচন্ড চাপের মুখে ডক্টর ইউনূস এতটাই উদ্বিগ্ন যে তিনি তারেক রহমানকে ডেকে সেটি শেয়ার করেছেন। তো দেখা যাক কি হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। হ্যালো, আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল। আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর
দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন, নানা ধরনের মন্তব্য করছেন, আমার কথা হয়তো বিশ্বাস করছেন না। অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি। আমি একটু খুলেই বলি, কারণ এই 15-20 দিন পরে যেহেতু আমি বলছি, আমি দুবাইতেই, দুবাইয়ের শারজাতে আছি। এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের। তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই, সে আমাকে সবসময় হেল্প করে। তার ওখানে আমি ছিলাম এক রাত। ছিলাম, কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব 2, সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানের একটা এএসআই আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে, আপনি জানতে পারছি, আপনি আমার বাসায় আসেন, এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। তো আমি পরে বুঝতে পারিনি, পরে ফেসবুকে দেখলাম, দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল, দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম। তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক, আর টাকা পয়সা আছে অনেক। তো এই কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে, তো সে আমাকে হেল্প করছে, অনেক হেল্প করছে, আমি ওখান থেকে চলে আসতে পারছি। আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল। আমার কাজের জন্য কাউসার মোল্লা আমাকে হাদির সাথে পরিচয় করায় দেয়। আমি তার নামটা কেন বললাম, কারণ আমার তাকে সন্দেহ হয়েছে। সে আমাকে দেশ থেকে করছে, সেভ করছে, সবকিছু করছে। যেহেতু কাজটা আমি করি নাই, সে জানতো যে আমি কখন হাদির কাছে যাই, কি করি না করি, সবই জানতো। কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম, সে জানতো। যেহেতু সে আমাকে পরিচয় করেছে, তাকে আমি, সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস, তারপর আপনার হাদি, এদের খুব ক্লোজ আমাকে বলছিল। সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য, আমার কাজটা তো এখন দরকার, কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তো সে আমাকে পরিচয় করা দেয়, কিন্তু যখন সে, আমি জানি না, ওখান থেকে চলে আসার পর, বিদায় নিয়ে চলে আসার পর হাদি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে, আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলাইলাম, তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা, এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাইছে। তো এটা গেল। তাদের সাথে জড়িত র্যাবের সোর্স হিসেবে সে কাজ করে, তাদের সাথে জড়িত র্যাব 2 এর তুষার নামে একজন এসআই আছে, আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন। এখন আমি আরেকটা কথায় আসি। আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম। আরে ভাই, আমি তো মানুষ, আমি ব্যবসা করে খাওয়া ছেলে। দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো, আপনারা আমাকে মব করবেন। তো যেহেতু মবের যুগ চলতেছে এখন, 5ই আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন, তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি? আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে। তো আমি দেশ ছেড়ে চলে আসছি। পরবর্তী জানতে পারছি এই কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশন গুলা দিচ্ছে। তো আমি বারবার বলছি যে আপনার কাউসারকে ধরেন, আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের। যেহেতু তার ব্যাকগ্রাউন্ড, আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না। একটা ভিডিও আমি শেয়ার করব, সে কিছুক্ষণ পরে
তার হাতে আর্মস ছিল, এই ভিডিওটা আমি শেয়ার করব। এটা আমাকে একজন পাঠাইছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দেই। আমি প্রশ্নগুলো নোট করছি, একটু একটা মিনিট। আচ্ছা, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, হ্যাঁ, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, আমি বলি, আমি সরকারি কাজ যেহেতু করি, আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্নওভার, এই প্রতিটা টার্নওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া। ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে। প্রতিটারই ভ্যাট ট্যাক্স দেওয়া। এন্ড আমি ব্যবসা করি 2010 সাল থেকে, তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি 14 সাল থেকে। হ্যাঁ, তো ওসব কাগজগুলো নাই, একটা দুইটা বছরের খুঁজে পাইছি। এই যে দেখেন, 2022 সালে আমার 21 লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল, এবং 2023 সালে আমার 66 লাখ টাকা, এবং এই বছর কিন্তু আমি 9 লাখ টাকা, ব্যবসা এত ভালো ছিল না, 9 লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি। ঠিক আছে, আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি। যে আপনারা বলছেন যে আসলে হাদি টাকা নেয় না, হাদি অনেক ভালো মানুষ। আমার যে 65 লাখ টাকা আপনারা বলছেন বাজেয়াপ্ত করবেন, এই 65 লাখ টাকা আমার দুইটা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে, এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে। এটা আমার কামাই করা টাকা, তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল, বিদায় এই টাকা তা আমাকে দিছে। আর এখন ওই টাকাটা আমি এফডি করে দিছিলাম আমার বাবুর জন্য, আমার ওয়াইফের নামে। ওই টাকাটা আপনারা বাজেয়াপ্ত করতে যাচ্ছেন, করেন, সমস্যা নাই। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তার প্রমাণ হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়, ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আমার কাছে যদি ভাই 127 কোটি 218 কোটি টাকা থাকতো, তাহলে আমি কি লোন নিতে যেতাম? আমাকে খুব মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। আমি এগুলোর সাথে জড়িত না, বাবা মা জড়িত না। ওখানে আপনি এনআরবিসিতে খবর নিবেন আপনারা যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি, এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি। কারণ সে আমাকে বলছিল যে ইসের ছাড়া, মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না। আরেকটা কথা, আপনারা বলতেছেন যে জাবের এত ভালো মানুষ, খুব ভালো মানুষ, মহৎ মানুষ, তারা টাকা নেয় না। জাবেরকে জিজ্ঞাসা করবেন, জাবেরকে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য, 250 গেঞ্জি বানানোর জন্য কাকে বারবার ফোন দিছে, কার কাছে বারবার টাকা চাইছে। আমি ফয়সাল, আমার কাছে বারবার টাকা চাইছে ওরা। আর তাদেরকে, জাবেরকে আমি প্রথম 10,000 না 5,000 টাকা দিছি, সে বলছে ভাই হাদিয়া দিছে, যে নেন ফয়সাল ভাই। এত সৎ লোক আপনারা। আমাকে যে মিথ্যায় ফাঁসাচ্ছেন, আমি গেছি ভাই কাজের জন্য, বানায় দিচ্ছেন খুনি। আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে, তোমার মা বলছে, তোমার বোন বলছে, তোমার বউ বলছে, তোমার উমুক এক মাইয়ারা বানায় দিলেন আমার বান্ধবী, যে উমুকে বলছে, যে সবাই বলছে যে তুমি এগুলা সাথে জড়িত। হ্যাঁ, আমি পাগল তো, যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব, আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব, যেন 14 গোষ্ঠী ধরতে পারে। মানে আমি এত বড় বোকা, এত বড় পাগল? হ্যাঁ, মানে এটা তো মানুষের কমন সেন্স। আমি কেন বাসায় যাব? আমি একটা মানুষের মার্ডার করছি, আমি তো সোজা এক্সিট নিব, আমি কেন বাসায় যাব? তারপর এই যে আপনারা বলতেছেন যে আমার মা বলছে, বাবা বলছে। আরে ভাই, আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর। আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে। আমার ওয়াইফ বলছে, আমার বাবা মা সেম একই কথা বলছে, যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি 164 না দেন, তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ডে আনবো, এবং তখন কিন্তু আমরা টর্চার করব। তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে? কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন যে আমি ওরা মার্ডার করছি? প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি? আপনারা কালচারকে ধরেন,
সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে, সে কেন বারবার আমাকে হেল্প করছে, কেন আমার সাথে হাতের সাথে পরিচয় করে দিচ্ছে। হি নোজ এভরিথিং। তারপর এই যে ব্যাড ট্যাক্স, টাকা, একটা প্রমাণ দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে। আর ভাই আমার কামানো 65 লাখ টাকা আপনার বাজেয়াপ্ত করে দিচ্ছেন, কেউ আমাকে টাকা দিছে? আমি ব্যবসা করে খাওয়া ছেলে। আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না, একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন, যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন, যা মন চাই করতেছেন। আর ভাই আপনাদের বাপ মায়ের দৌলত আপনার বাপ মা কি বলবে? হ্যাঁ, যে আপনাকে জিজ্ঞাসা করেন যে গেঞ্জি কার কাছ থেকে বাঁধিয়েছে, পতাকা কার কাছ থেকে বাঁধিয়ে চাইছে, জিজ্ঞাসা করেন। এই খুনির বিচার হবে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, করেন, কি করবেন? শাস্তি দিবেন, দেন। আমার বাপ মাকে তারা তো কিছু করে নাই। হ্যাঁ, পুলিশ সব জানে। কোয়া থেকে পিস্তল উদ্ধার করছেন, আমার শ্যালকরা ফাঁসায় নিয়ে গেছে, কোথা থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে, না যা মন চায় তারা পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে। মানে এগুলা কি ফাইজলামি? হ্যাঁ, আমার বোনের বাসায় পিস্তল পাইছেন, গুলি পাইছেন, এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার বাসায় চিপ। আরে ভাই ওই জায়গার মধ্যে আমার মোবাইল ফালাই দিছিল, ওই জায়গায় আমার মোবাইল ফালাইছে, ওই মোবাইল আনতে গেছে, ওইটা বানাচ্ছে গুলি পিস্তলের জায়গা না। বাসা থেকে কারোর কাছ থেকে পাইছেন, কারো বডি রিকভারি পাইছেন আপনারা? আপনি এদেরকে ধরেন, অনেক কিছু জানতে পারবেন। হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে, যে ও মানে যখন ওই যে সাদিক কায়েম মেবি জামাত থেকে নিয়েছে, ও খুব আপসেট ছিল যেহেতু ও জামাতের প্রোডাক্ট। আমাকে বারবার বলতেছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে। আমি ওরা বলছিলাম ফাইজলাম করে যে মির্জা আব্বাস ভাই তো খুবই ভালো মানুষ, ওনার কাছে যান, উনি আসলেই ভালো মানুষ, ভাই তো ভালো মানুষ। হাদি নিজেও বলছে যে মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ, ওনার কাছ থেকে আপনি যা 2-4 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন। এটা আমি একবার ফাইজলাম করতেই বলছি। তো বলছে ভালো তো, ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না। তো হাদির মুখে শোনা মির্জা আব্বাস ভাই ভালো লোক মানুষ, মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতে পারে না। যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন। ফাইজলামের একটা সীমা থাকা উচিত। জামাত শিবিরকে ধরেন,